গতকালকে আমরা আহ অটোলোগাস সম্পর্কে জেনেছিলাম, মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পর্কে জেনেছিলাম আর কি। এখানে বিভিন্ন জিনিস আছে, অটোলোগাস আছে, তারপরে অ্যালোজিনিক। অ্যালোজিনিক হলো আইডেন্টিক্যাল টুইনস থেকে নেওয়া হয়, আর হেমাটোপয়েটিক স্টেম সেল হলো ডিফারেন্ট ব্যক্তি থেকে এই যে তোমার বোন ম্যারো অ্যাস্পিরেট করে তোমার পেশেন্টের শরীরে ইনসার্ট করা হয় আর কি। হ্যাঁ, তো হেমাটোপয়েটিক স্টেম সেলে তোমার ওই চান্সটা বেশি থাকে, কি বলে, রিজেকশনের চান্সটা বেশি থাকে। হ্যাঁ, সাধারণত তোমার এই যে আমাদের পেলভিক্সের যেই, এটাকে কি বলবো, কি জানি বলে, ওই যে আরে আহ, আহ, ইলিয়াস, ইলিয়াম, এই বোনটাকে ইলিয়াম বোন বলে না নাকি? পেলভিক বোন, সরি, পেলভিক বোন। পেলভিক বোন থেকে অ্যাসপিরেট করে নেওয়া হয়। হ্যাঁ, এটা আহ, এবার আসছিল প্রসিডিউর বা প্রিপারেশন কিভাবে আসলে এই এটা করা হয়, মানে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে দা আচ্ছা, এখানে আরেকটা জিনিস না বললেই নয়, কেন এই রিজেকশনটা হয় সেটা একটু বলি। দেখো, আমাদের ধরো একজন পেশেন্টের যে বডি, পেশেন্টের বোন ম্যারোর সমান সমান বা বোন ম্যারোর যে ক্যারেক্টারিস্টিক, বোন ম্যারোর যেই আনুপাতিক হার বা বোন ম্যারোর যেই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য অনুযায়ী আরেক এই সেম সিমিলার বোন ম্যারো যদি নেওয়া যায়, তবে পেশেন্টের রিজেকশন লিস্ট, মানে ওই পেশেন্টের শরীরে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হলে রিজেকশন রিস্ক কম থাকে। এটাই হলো ইয়ে। এখন কথা হলো, যদি তোমার ডিফারেন্ট হয়, লাইক তোমার, দাঁড়াও একটু, না, যদি এরকম হয় যে হেমাটোপয়েটিক স্টেম সেল কেন এখানে রিজেকশন রিস্ক হাই থাকে, কারণটা হলো যে তোমার ডিফারেন্ট বডি, ডিফারেন্ট কি বলে প্রপার্টিজ, ডিফারেন্ট জেনেটিক সিগন্যাল থাকে বোন ম্যারোতে। এই জন্য এদের তোমার রিজেকশন রিস্ক হাই থাকে। আর আরেকটা হলো এই যে সিনজেনিক, তারপরে কি বলে, অটোলোগাস, এদের রিজেকশন লিস্ট তুলনামূলক কম থাকে। কারণ হলো অটোলোগাস একই পেশেন্টের অন্য এক জায়গা থেকে বোন ম্যারো টেনে এনে ইনসের্ট করা হয়েছে, যেদিকে তোমার ক্যান্সার হয়েছে ওই সাইডে, তো এই ক্ষেত্রে কম থাকে। তারপরে আইডেন্টিক্যাল টুইন্স, যেহেতু টুইন্সদের দেখবে একজনের ঠান্ডা লাগে আরেকজনেরও ঠান্ডা লাগে অটো, তো সিনজেনিকে সবচেয়ে বেশি কম রিজেকশন রিস্ক থাকে। হ্যাঁ, আইডেন্টিক্যাল টুইন্স থেকে যদি বোন ম্যারো অ্যাসপিরেট করে মানে যে যার তোমার এই ক্যান্সার হয়েছে তাকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে রিজেকশন লিস্ট কম থাকে। ওভারঅল, the more their antigen are similar, the less rejection, মানে যতটা তোমার এই অ্যান্টিজেন মিল থাকবে, ততই রিজেকশন কম হবে। এটাই হলো মেইন বিষয় আর কি, টোটাল ওভারঅল। এবার আসি হলো প্রসিডিউর বা প্রিপারেশন। দ্য ডোনার সুইটেবিলিটি ইজ ডিটারমাইন্ড থ্রু হিউম্যান লিকোসাইট অ্যান্টিজেন অ্যান্ড মিক্সড লিকোসাইট কালচার। দ্য ডোনার marrow is aspirate from multiple sites along the iliac crest under general anesthesia. সরি, এটা হলো পেলভিক বোন না, এটা হলো ইলিয়াক ক্রেস্ট। এইবার মনে হয়েছিলাম, এটা হলো ইলিয়াক ক্রেস্ট। এইবার মনে হয়েছে, এটাকে বলে ইলিয়াক ক্রেস্ট। হ্যাঁ, এই দুইটা ইলিয়াক ক্রেস্ট মিলে হয় পেলভিক বোন। ঠিক আছে, তো এই যার থেকে তোমার বোন ম্যারো অ্যাসপিরেট করবে, তার বিভিন্ন সাইট থেকে, মানে দ্য ডোনার ম্যারো ইজ অ্যাসপিরেটেড ফ্রম মাল্টিপল সাইটস অ্যালং দ্য ইলিয়াক ক্রেস্ট আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এটার এই লাইনটা ইম্পর্টেন্ট, স্টেশন দিয়ে রাখতে পারো। ইট ইজ ইনফিউজড আইভি ভায়া সেন্ট্রাল লাইন টু দি রেসিপিয়েন্ট আফটার এক্সটেন্সিভ পেশেন্ট প্রিপারেশন। হ্যাঁ, তো যার থেকে বোন ম্যারো অ্যাসপিরেট করবে, তার বিভিন্ন জায়গা থেকে, মোস্টলি তোমার ইলিয়াক ক্রেস্ট থেকে নেওয়া হয়। তারপরে the donor marrow is aspirated multiple cells along the iliac crest and generation. It is infused via central line to the recipient after extensive patient preparation, including total body irradiation.
and chemotherapy to eradicate cancer cells and to create empty space for the transplanted cell to grow. এই যে দেখো, যার তোমার হয়েছে, কি বলে, আহ, যার ক্যান্সার আছে, তার থেকে ইনফেক্টেড বোন ম্যারো টেনে বের করে দিয়ে জায়গাটা খালি করা হয়। এরপরে ডোনার থেকে যে তোমার বোন ম্যারোটা স্প্রেড করা হয়েছে সেটা ওই জায়গায়, খালি জায়গায় মানে পুশ করে দেওয়া হয়। মানে ওই জায়গায় যে খালি জায়গাটা, তখন ওই জায়গায় ওই স্প্রেডেড বোন ম্যারোটা ইনসার্ট করা যায় আর কি। দ্য ট্রান্সফিউজড ম্যারো সেলস মুভ টু দি ম্যারো, ফর্মিং সাইডস অফ দি রেসিপিয়েন্টস বোন অ্যান্ড এনগ্রাফট। এর মানে কি? মানেটা হলো গ্রাফটেড সেলস বিকাম ফাংশন ব্লাড কাউন্ট ইনক্রিজ। আচ্ছা, এর মানেটা হলো এই যে দেখো, দ্য ট্রান্সফিউজড ম্যারো সেলস, যেই পেশেন্টের শরীরে তোমার বোন ম্যারো ট্রান্সফার করা হয়েছে, তার বোন, মানে পেশেন্টের শরীরে এই বোন ম্যারোটা ফাংশন করতে কিছু সময় লাগে এবং আস্তে আস্তে ফাংশন শুরু হলে ওই ক্যান্সার পেশেন্টের তোমার মানে বোন ম্যারোর যে ফাংশন, আই মিন ডাব্লিউসি প্লাটিলেট, তারপরে আরবিসি, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকে। It takes 4 to 6 weeks for hematological restructuring and months for the immunological restructuring. মানে হলো এটা প্রায় 4 থেকে 6 সপ্তাহের মতো সময় লাগে এটা মানে ফুল ফাংশনিং হতে। পেশেন্ট মে বি হসপিটালাইজড ফর 2 to 3 months। এই জন্য পেশেন্ট প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত হসপিটালে থাকে। এই জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট খুবই ব্যয়বহুল। এই যে 59 লাখ টাকা লাগে এই কারণে, প্রায় 2 থেকে 3 মাস থাকতে হয়। ঠিক আছে? আহ engraft বললাম। The grafted cells become functional and the blood count increase. এবার আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কমপ্লিকেশন এর ফলে কি হয়? ওই যে অলরেডি বলছি যে ফেলিওর অফ এনগ্রাফট মানে রিজেকশন হয়, তারপর ইনফেকশন হতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে, মানে থ্রোম্বোসাইট মানে মানে প্লাটিলেট কাউন্ট কমে যায়। তারপর গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, একটু পরে রিজেকশন হয়, ভেনো অক্লুসিভ ডিজিজ, লিভার ইনজুরি হয়। আচ্ছা, একটু পরে আমি এটা বুঝতে পারবো। এবার আসি হলো কমপ্লিকেশন। ফেলিয়ার টু এনগ্রাফট, ফেলিয়ার টু এনগ্রাফট এর মানে কি? পেশেন্ট ডেথ মে অকার ইফ নট সাকসেসফুল অর ইফ অ্যানাদার ট্রান্সপ্লান্ট ইজ নট অ্যাটেম্পটেড। ইয়েস, মানে হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছে বাট পেশেন্টকে স্যুট করে নাই, পেশেন্ট মারা যেতে পারে। অথবা যদি অ্যানাদার আরেকটা ট্রান্সপ্লান্ট করা না যায় তাহলে পেশেন্ট মারা যাওয়ার চান্স থাকে। এরপর একটা প্রবলেম হলো ইনফেকশন, ভেরি হাই রিস্ক থাকে, হাই রিস্ক ইন 3 to 4 weeks, লাইক নিউমোনিয়া ইজ মেজর কজ অফ ডেথ। এখানে নিউমোনিয়া মেজর কজ অফ ডেথ। এরপরে আসলে থ্রোম্বোসাইটোপেনিয়া, প্লাটিলেট কাউন্ট কমে যায়। কারণটা কি? যেই বোন ম্যারোটা ট্রান্সফার করা হয়েছে, ভালো মানে অ্যাসপিরেট করে যে ট্রান্সফার করা হয়েছে পেশেন্টের শরীরে, এটা অ্যাক্টিভেট হতে প্রায় 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। এই জন্য বলছি। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার বোন ম্যারোর ফাংশন ডেভেলপ হতে প্রায় এই যে সময়টা লাগে, এর ভিতরে যদি কোনো ব্লিডিং একবার শুরু হয়, এটা ব্লিডিং বন্ধ হয় না। এই জন্য থ্রোম্বোসাইটের একটা রিস্ক থাকে। গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, এইটা থেকে কোশ্চেন আসে, প্রায় পাওয়া গেছে। গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ মানে সোজা কথা রিজেকশন লিখে রাখতে পারো। সোজা কথা রিজেকশনের চান্স হাই থাকে, একটু পরে বলতেছি কেন। নাই তো। আচ্ছা, graft versus host disease caused by an immunological reaction between the transplanted cells and tissue of the recipient, may be acute or chronic, like prevented with immunosuppressives। মানে কি? আমরা অলরেডি জানি আমাদের বডিতে যখন এরকম কোনো কিছু বাইরে থেকে আসে, ফরেন বডি আসে, ফরেন সাবস্টেন্স আসে, আমাদের বডি ওটাকে শত্রু হিসেবে কাউন্ট করে ওটাকে রিজেক্ট করে দেয়। এইটা একটা প্রবলেম হয়, এটাকে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ বলা হয়। এই প্রবলেমটা কিন্তু ওই যে স্কিন গ্রাফটিং এ বার্ন পেশেন্টদের ক্ষেত্রেও এইটার অনেক রিস্ক হাই থাকে। এই জন্য যার শরীরে বা যে পেশেন্টের শরীরে ট্রান্সপ্লান্ট করা হয়েছে তার শরীরকে ইমিউনোসাপ্রেসিভ দিয়ে বডির ইমিউনিটিকে ডাউন করে রাখা হয় ইচ্ছাকৃতভাবে, যাতে করে রিজেকশন রিস্ক কমে যায়। অ্যাকিউট মে অকার ইন 100 ডেজ, মানে সাড়ে 3 মাসের ভিতরে এই রিজেকশন হতে পারে। 100 ডেজ অফ ট্রান্সপ্লান্ট অ্যান্ড ক্যান এফেক্ট স্কিন, লিভার, ম্যারো অ্যান্ড লিম্ফয়েড টিস্যু। আর ক্রনিক মে অ্যাপিয়ার 100 থেকে 400 ডেজ অ্যান্ড ক্যান কজ মাল্টি অর্গান ফেইলিউর।
ঠিক আছে? এটা আমরা প্রিভেন্ট কিভাবে করি? এটা আমরা প্রিভেন্ট করি হলো আম ইমিউনোসাপ্রেসিভ এর মাধ্যমে, হ্যাঁ? এবার আসলে ভেনো অক্লুসিভ ডিজিজ, সিভিয়ার লিভার ইনজুরি caused by obstruction of the hepatic venules by thrombosis or phlebitis identified by increased bilirubin, jaundice, hepatomegaly and ascites. এই জন্য যদি কখনো তোমার কারো এই বোন ট্রান্সপ্লান্ট হয়, তার যদি বিলিরুবিন লেভেল বেড়ে বা জন্ডিসের সিমটম পাওয়া যায়, তবে খেয়াল রাখতে হবে পেশেন্টের ভেনো অক্লুসিভ ডিজিজ বা পেশেন্টের বডি এটা নিতে পারছে না, যার ফলে এই প্রবলেম হচ্ছে। বুঝছো? এবার আসি হলো প্রি ট্রান্সপ্ল্যান্ট নার্সিং কেয়ার। প্রি ট্রান্সপ্ল্যান্ট নার্সিং কেয়ার, টিবিআই অ্যান্ড কেমোথেরাপি। ঠিক আছে, টিবিআই অ্যান্ড কেমোথেরাপি রেজাল্টস ইন সিভিয়ার প্যানসাইটোপেনিয়া। আচ্ছা, টিবিআই মানে কি বলতে পারবা কেউ? আল্লাহ, ওরে একটু দাঁড়াও, এটা দিবা এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কি কোথায় জানি ছিলাম? না না না, ওইটাই তো আচ্ছা, বলতেছিলাম যে প্রি ট্রান্সপ্ল্যান্ট নার্সিং কেয়ার, টিবিআই, total body irradiation and chemotherapy results in severe pancytopenia with very high risk of infection. টোটাল বডি ইরাডিকেশন, আচ্ছা এটার মানেটা হলো যে এটা একটু আগে বলছিলাম না, কোথায় জানি বললাম না, আগের পেজেই তো বললাম মনে হয় না, কই বললাম এটা? টিবিআই, ওই যে প্রসিডিউর নিচে দেখো, টোটাল বডি ইরাডিয়েশন। আচ্ছা, এই টোটাল বডি ইরাডিয়েশন মানে, টোটাল বডি ইরাডিয়েশন মানে হলো, ধরো একটা ক্যান্সার সেল, একটা পেশেন্টের শরীরে ক্যান্সার আছে, এই পেশেন্টের শরীরে তোমার ওই যে বলে না, ক্যান্সার যতটুকু হয় তার থেকে একটু বেশি করে কাটতে হয়, মানে যদি মানে মাস্টেক্টমি, ফর এক্সাম্পল মাস্টেক্টমির কথা যদি বলি, যতটুকু জায়গায় তোমার আম, মানে ক্যান্সার ছড়ায় তার থেকে একটু বেশি জায়গা নিয়ে কাটতে হয়। কারণটা কি? ক্যান্সারের কোনো একটা ফোঁটা জীবাণু যদি মানে একটা অর্গানিজম যদি বেঁচে থাকে তোমার শরীরে, ওইখান থেকে আবার রিগ্রো করবে। এটাকে বলা হয় টোটাল বডির, এই জন্য টোটাল একদম যা আছে তার থেকে বেশি কেটে ফেলতে হয়। এই ট্রান্সপ্ল্যান্ট করার আগে টিবিআই করতে হয় এই জন্য। এন্ড কেমোথেরাপি রেজাল্টস ইন সিভিয়ার প্যানসাইটোপেনিয়া উইথ ভেরি হাই রিস্ক অফ ইনফেকশন। এই জন্য কি করতে হয়, এই ট্রান্সপ্ল্যান্টের আগে একদম টোটালি যতটুকু মানে ক্যান্সারাস সেল বা সাইট থাকে, একদম টোটালি ইরাডিকেট করে একদম তুলে নিয়ে আসতে হয়, এবং কেমোথেরাপি মানে বিভিন্ন ড্রাগ ট্রাগ দিয়ে মানে পেশেন্টকে আন্ডার কন্ট্রোল করে নিয়ে আসা হয়। এর ফলে কি হয় আমাদের বডিতে আমরা জানি, কেমোথেরাপির ফলে কি বোন ম্যারো ডিপ্রেশন হয় না? তা আমরা গতকাল কিনা জানি, এর আগের দিনই তো শিখে এলাম। এই জন্য তোমার টোটালি পেশেন্টের শরীর মানে শরীর থেকে ক্যান্সার বা ক্যান্সার কন্টেনিং যে সাবস্টেন্স যাই থাকুক না কেন সব বের করে নিয়ে এসে তারপরে তোমার কেমোথেরাপি দিয়ে দিয়ে পেশেন্টকে রেডি রাখা হয়। দেন তোমার আমরা নতুন যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট মানে অ্যাসপিরেটেড বোন ম্যারো হোক, দেন আমরা ইনসার্ট করি আর কি, হ্যাঁ। তো টিবিআই অ্যান্ড কেমোথেরাপি রেজাল্টস ইন সিভিয়ার প্যানসাইটোপেনিয়া উইথ ভেরি হাই রিস্ক অফ ইনফেকশন। এটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। দ্য পারসন শুড বি অন রিভার্স আইসোলেশন ইন laminar airflow room. The person should be on reverse isolation. আমরা এই রিভার্স আইসোলেশন
এবং তারপরে হলো তোমার এই ল্যামিনার এয়ার ফ্লো। রিভার্স আইসোলেশন সম্পর্কে আমরা একটু আম, একটু পরেই পড়বো। তবে ইয়ে সম্পর্কে কি বলে এই রিভার্স আইসোলেশন সম্পর্কে আর বেশি পড়বো হলো তোমার ইনফেকশন কন্ট্রোল, একটা টপিক আছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, ওইখানে পড়বো। হ্যাঁ, তবে একটা প্রাইমারি ধারণা দেওয়া যেতে পারে যে রিভার্স আইসোলেশন এবং ল্যামিনার এয়ার ফ্লো রুম, এটা মূলত দুইটাই তোমার মানে নেগেটিভ এয়ার ফ্লো, যে আই মিন হাইলি কন্টাজিয়াস যেই। আচ্ছা, তোমরা কি ইয়েতে দেখছো যে ক্যান্সারের ওয়ার্ড গুলাতে তোমার হাইলি মানে কিসে যেন একটা বাতাস দেওয়াতে ঢুকতে গেলে তোমার পুরা জুতা সহকারে পরিষ্কার করে নিতে হয়। তারপরে তোমার শু ক্যাপ, তারপরে তোমার এক ধরনের একটা চেম্বার আছে, চেম্বারের ভিতরে দাঁড়ানোর পরে পুরা শরীরে এক ধরনের বাতাস আসে। গেছো কেউ এরকম কখনো ক্যান্সারের রুমে বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের রুমে গেছো? কারো যাওয়ার ইয়ে আছে, অভিজ্ঞতা আছে? যাও নাই কেউ? না ভাইয়া যাই নাই। আচ্ছা, এই জন্য তাহলে, আচ্ছা আমি একটু বুঝাই বলি। এই এই ল্যামিনার এয়ার ফ্লো এবং রিভার্স মূলত একটা, এই দুইটাই কিন্তু আমাদের নেগেটিভ এয়ার ফ্লো রুম। আই মিন এইখান থেকে এই রুমগুলা কাদের ক্ষেত্রে দেওয়া, যাদের হাইলি তোমার কি বলে ইমিউনিটি সাপ্রেস থাকে, লাইক এইচআইভি হইতে পারে, এই ধরনের বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পেশেন্ট হইতে পারে। এদের খুবই মানে এদের ইমিউনিটি এতই ডাউন থাকে যে এদের সামনে যে একটা যদি কাশিও মারো, সে অন্য প্রবলেম তৈরি হবে। এই জন্য এই ল্যামিনার এয়ার ফ্লো এবং রিভার্স আইসোলেশন মানে এমনই একটা মানে ট্রিটমেন্ট সিস্টেম, যেটা তোমার কন্টাজিয়াস মানে ডিজিজ গুলাকে প্রিভেন্ট করতে ব্যবহৃত হয়। এই দুইটা সাইড মানে এই দুইটা পদ্ধতি, মানে একটা রিভার্স আইসোলেশন, একটা ল্যামিনার এয়ার ফ্লো। দেখি এখানে আছে কি? আহ, উম, আচ্ছা, ওকে, একটু মুখে বলি। এগুলো জাস্ট বুঝো, হালকা করে লিখতে চাইলে লিখে রাখতে পারো। তো তাহলে ল্যামিনার এয়ার ফ্লো এবং রিভার্স সার্কুলেশন মূলত একটা আমাদের পেশেন্টের সেফটির জন্য ব্যবহার করা হয়। এই রিভার্স আইসোলেশনে তোমার এখানে পেশেন্ট পুরোপুরি ভাবে একা থাকে। আর আরেকটা বিষয় হলো এই রিভার্স আইসোলেশন এমন একটা জায়গা বা এমন একটা পরিবেশ যেখানে বাইরের থেকে কোনো অর্গানিজম রোগীর দিকে ট্রান্সফার হতে পারে না। সোজা কথা, রিভার্স আইসোলেশন হলো এমন একটা মানে প্রোটেক্টিভ সিস্টেম, যে সিস্টেমে বাহিরের থেকে কোনো মাইক্রো অর্গানিজম পেশেন্টের দিকে মানে যেতে পারে না। তাহলে এটা কোন ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এটা প্রযোজ্য? প্রথমেই আসবে হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, তারপর এইচআইভি পেশেন্ট, সিভিয়ার নিউট্রোপেনিয়া, যাতে তাদের ক্ষেত্রে এরকম হয়। ঠিক আছে? ইমিউনিটি সাপ্রেস যে পেশেন্ট হ্যাঁ, গুলো আছে রাইট। সব। ওভারঅল যদি বলতে যাই, ইমিউনিটি সাপ্রেস যারা থাকে তাদের ক্ষেত্রে এটা খুবই কমন। রিভার্স আইসোলেশন মূলত হচ্ছে রুগীকে আমাদের প্রোটেক্ট করতে হয়, আর এমনি নর্মাল আইসোলেশনে হচ্ছে আমরা অন্যদেরকে মানে কি বলো এটা ইনফেকশন থেকে প্রোটেক্ট করি। কিন্তু রিভার্স আইসোলেশনে হচ্ছে আমাদের রুগীকেই প্রোটেক্ট করতে হয়, রুগীর দিকে যাতে কোনো জীবাণু না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ হসপিটালে যারা আছে, সবাই কিন্তু মাইক্রো অর্গানিজম ক্যারি করি, কিন্তু আমরা সরাসরি আক্রান্ত হই না। কারণ কি? রোগীর থেকে আমাদের ইয়ে বেশি, ইমিউনিটি বেশি। কিন্তু এই রিভার্স আইসোলেশন যাদেরকে রাখা হয় তার কিন্তু রিভার্স আইসোলেশনে যাদেরকে রাখা হয় তাদের শরীরের ইমিউনিটি আমাদের থেকে কি মানে আমরা তাদেরকে অবশ্যই দুই সাইডের থেকেই কম,
কিন্তু আমাদের থেকে সহজেই মানে যাদের ইমিউনিটি ডাউন তারা সহজেই আক্রান্ত হতে পারে। এই জন্য রিভার্স আইসোলেশন মানে সিস্টেমে তোমার নার্স কিংবা যারা যেসব হেলথ কেয়ার ওয়ার্কাররা থাকে তাদের প্রত্যেককে স্ট্রিক্ট পিপিই মেনটেন করতে হয়, স্ট্রিক্ট পিপিই। আমি এই জিনিসটা ঢাকা মেডিকেলে দেখছি যে তোমার এই বন্য ট্রান্সপ্লান্ট রুমে ঢোকার আগে প্রচুর একটা চেম্বার আছে, চেম্বারের ভিতরে পা জুতা ভিজায়া নিতে হয়। তারপরে গায়ের উপরে এক ধরনের একটা এয়ার ফ্লো আসে, সেটা দিয়ে সকল জীবাণু নাকি মারা যায়। এই জন্য আমি তোমাদের বললাম যে কেউ গেছো কিনা। এটাকে ওই রুমটাকে ফিল্টার্ড এয়ার রুম বলা হয়, হিপা 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 বলা হয় আর কি, হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার, বুঝছো? আর ল্যামিনার এয়ার ফ্লো হলো যে তোমার এইখানে বাতাস একটা একমুখী ডিরেকশনে থাকে, বুঝছো? এবং এই বাতাসটা একমুখী থাকার একটা কারণ আছে। এটা কারণটা হলো, আমি তোমাদেরকে একটা ছবি দিয়ে দিব গ্রুপে, জাস্ট একটু হালকা জানলেই হবে। মানে এই ল্যামিনার এয়ার ফ্লোটা হলো রুমের ভিতরে যেই জীবাণু আছে, মানে এই তোমার এই জীবাণুকে একটা একটা পেশেন্টের রুমের উপরের সাইডে, আমি ইয়েতেও দেখছি তোমার কি জানি বলে এটাকে, ইউনাইটেডেও দেখছি, দুইটা রুম ছিল এরকম, যেই রুমের ভিতরে কোনো এয়ার গেলে যেই রুমের ভিতরে মানে এয়ার ঢুকলে মাইক্রো অর্গানিজম, মানে যে কোনো মাইক্রো অর্গানিজম হোক না কেন, রুমের ভিতরে যে কোনো মাইক্রো অর্গানিজম রুমের থেকে বাহিরে বের না করে সরাসরি উপরে একটা ফিল্টার আছে, এটাকে হিপা ফিল্টার বলে, যেটা একটু বললাম, সাক করে নিয়ে আসে, মানে রুমের ভিতরে যে বাতাসটা এটাকে সাক করে উপরে একটা ফিল্টার আছে, ফিল্টার দিয়ে টেনে বের করে দেয়। এটা হলো ল্যামিনার এয়ার ফ্লো। ল্যামিনার এয়ার ফ্লো, জাস্ট এটুকু জানো। তো এই ইয়েটা আম, এই যাদের ইমিউনোসাপ্রেস থাকে, আই মিন ক্যান্সার, এদের ক্ষেত্রে এই রিভার্স আইসোলেশন, যাই হোক ছবি দিছে না, দেখুন। হ্যাঁ, এই যে এই রিভার্স আইসোলেশন ল্যামিনার এয়ার, রাইট, এক্স্যাক্টলি। টিবি পেশেন্টের ক্ষেত্রে ভেরি গুড ধর্মস, টিবি পেশেন্টের ক্ষেত্রে এটা দরকার। এগুলো আরো ডিটেলস আমরা ইয়েতে পড়বো, ইনফেকশন কন্ট্রোল, এখানে আরো বেশি জানতে পারবো। এয়ার ফিল্ট্রেশন, হিপা, এক্স্যাক্টলি যে হিপা যে মাত্র বললাম, ঠিক আছে? রিভার্স আইসোলেশন, রাইট। এই রিভার্স আইসোলেশন এই যে দেখো, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে, স্টেটেড ট্রান্সপ্ল্যান্ট, সিভিয়ার বার্নস, কেমোথেরাপি, নিউট্রোপেনিয়া, ইয়েস, এএনসি যাদের 500 নিচে, এটাও কিন্তু আসে, এই কোশ্চেনটা আসে। হ্যাঁ। তো এই যে আম, বিষয়টা, তারপরে তোমার আরেকটা জিনিস আছে যে তোমার এখানে ল্যামিনার এয়ার ফ্লো আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো ল্যামিনার এয়ার ফ্লোতে কি, যে তোমার রুমের ভিতরের যেমন বাইরে থেকে বাতাস ঢুকলে বাইরের মাইক্রো অর্গানিজম রুমের ভিতরে ঢুকে পেটকে আবার আক্রান্ত করতে পারে। এই জন্য একটা বাতাস থাকে রুমের দিকে, রুমের বাতাস যাতে বাইরে বের না হয়, আর রুমের ভিতরের যে বাতাস এটা অল টাইম সাক সাক করে এই ফিল্টারের মাধ্যমে দিয়ে বাইরে বের হয়ে যায়। এরকম কিছু বিষয় থাকে, হ্যাঁ, জাস্ট এটা বুঝলাম। তারপর হলো স্ট্রিক্ট রিভার্স আইসোলেশন হুইচ ইনক্লুডস স্টেরিলাইজেশন অফ অল আইটেমস ব্রট ইনটু দি পেশেন্টস রুম ইনক্লুডিং টয়েস। এটা আমি ঢাকা মেডিকেলে দেখছি এরকম। এই জিনিসগুলো আমি মূলত ওইখান থেকেই মানে বলতেছি তোমাদের, ওইটার ওইটার ইয়ের উপর ভিত্তি করে, যে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টে যারা থাকে এটা খুবই আইসোলেটেড থাকে, আই মিন ভেরি, মানে এটা আসলে না দেখলে তোমরা বুঝবা না এটা কি পরিমাণ সিকিউরিটি থাকে, মনে হয় যে তোমার মানে খুবই হাইলি সিকিউরড এরিয়া, বুঝছো? যদি কারো সুযোগ থাকে একটু অবশ্যই এটা ঘুরে আইসো এই সাইডটা। Strict reverse action which includes sterilization of all items brought into the patient's room including toys, no fresh foods, vegetables or flowers. Very important কারণ এগুলাতে জীবাণু থাকে, ঠিক আছে? New visitors may be introduced for a child through a glass window without the isolation clothing for easy identification. মানে হলো যদি
বাচ্চাদেরও দেখা করতে তাইলে গ্লাস উইন্ডো ব্যবহার করা উচিত উইদাউট দ্য আইসোলেশন ক্লথিং ফর ইজি আইডেন্টিফিকেশন মিট দ্য এডুকেশনাল এন্ড রিক্রিয়েশনাল নিডস অফ চাইল্ড। যদি বাচ্চা থাকে তাহলে তোমার ওই বাচ্চা এইজ অ্যাপ্রোপ্রিয়েট খেলা খেলা যেতে পারে বা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি করা যেতে পারে। মনিটর সেন্ট্রাল লাইন্স ফর এনি সাইন্স অফ ইনফেকশন ফ্রিকুয়েন্টলি। কারণটা কি? ভেরি সিম্পল। এরা খুবই এদের ইমিউনিটি এত ডাউন থাকে। এই যে এএনসি লেস দেন 500, এটা এএনসি যদি 200 নিচে থাকে তাহলে এইডস ধরে রাখো। আর এএনসি যদি 500 নিচে থাকে তাহলে ডক্টর কনসার্ন হয়ে যায়, মেবি লিথাল ডিজিজ মে বি হ্যাপেন্ড ফর দিস পেশেন্ট। আর 200 নিচে থাকলে এইচআইভি এইডস এর হওয়ার চান্স অনেক 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 হাই। আমরা করবো এটা। হেমাটোলজিতে কি পড়ছিলাম কিনা আমার এক্স্যাক্টলি মনে নেই। হেমাটোলজি কি পড়ছো তোমরা? হেমাটোলজিতে হ্যাঁ হেমাটোলজিতে এটা হ্যাঁ হ্যাঁ হেমাটোলজিতে এই লাবণী, আচ্ছা তোমরা কি হেমাটোলজি পাইছো? এইডস ভাই আমরা তারপরে তো পাই নাই। পাও নাই না? আমি ঠিক পাইনি। আছে, এরপরে পড়াবনি না, এরপরে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ধরবো, টেনশন নেই না। এরপরে আসলে পোস্ট ট্রান্সপ্ল্যান্ট, ট্রান্সপ্ল্যান্টের পরে আমরা কি, ট্রান্সপ্ল্যান্টের সবচেয়ে মেজর প্রবলেম হলো ইনফেকশন। এটা এর আগেও আমরা বলছি বিভিন্ন জায়গায়। তো প্রিভেন্ট ইনফেকশন প্রিভেন্ট ক্ষেত্রে আমরা কি মনিটর ভাইটাল সাইন এভরি 1 to 4 hours, চেঞ্জ আইভি টিউবিং বা সেট আপ এভরি 24 hours, মনিটর মিউকাস মেমব্রেনস, wound and catheter site for swelling, redness and pain, provide mouth care, potential to develop severe mucositis 5 days after irradiation, treated with viscous lidocaine। আমরা গত পরশু দিন করছিলাম লিডোকেন দিয়ে মুখ ধুতে হবে। মনিটর সাইন্স অফ ব্লিডিং, মেইনটেইন ফ্লুইড বা ইলেকট্রোলাইট ব্যালেন্স। আমরা লিডোকাইল, আচ্ছা এনক্লেক্স আমরা জানি যে আমরা কিন্তু অলরেডি জানি যে লিডোকেন কিন্তু একটা অ্যানাস্থেটিক ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়, বাট এনক্লেক্সে মাথা রাখবা এটা কিন্তু অ্যান্টি অ্যারিথমেটিক হিসেবে ব্যবহৃত হয়। এবং এছাড়াও এটা আহ কি বলে তোমার এই যে মাউথ ওয়াশ, মানে মাউথ ওয়াশ না, আই মিন এই মিউকোসাইটিস হয় না, আই মিন মুখে যে মুখের র্যাপিডলি ডিভাইডিং সেলস যেগুলো ডিস্ট্রয় হয়ে যায় কেমোথেরাপির কারণে, এগুলার যে তোমার জ্বালা পড়া বা অবশ অবশ করে দেওয়া হয় লিডোকেন ওয়াশের মাধ্যমে। হ্যাঁ। এবার আসলে স্টেজেস অফ ক্যান্সার ট্রিটমেন্ট লাইক ইন্ডাকশন, কনসোলিডেশন, মেইনটেনেন্স, অবজারভেশন, এগুলোই আমরা একটু পড়বো আস্তে আস্তে করে। আহ, সবার কি অবস্থা তোমরা, মানে একদম চুপচাপ? ভাইয়া কারেন্ট নাই। ও আচ্ছা আচ্ছা। এ গভীর শ্রোতা, হ্যাঁ। গভীর ধ্যানের শ্রোতা, ও আচ্ছা আচ্ছা। আপনার কথা শুনছি। ভাইয়া আপনাকে বলছি যে আমাদের কারেন্ট যায় না, এরপর থেকে কারেন্ট যাওয়া শুরু করছে। কালকেও কারেন্টের জন্য ক্লাস করতে পারি নাই। আমিও আসলে শুনছি কারেন্ট অনেক চাইতেছে আমাদের, আবার কবে শুরু আল্লাহ জানে। এগুলো বলো না, পরে মাথা লেগে যাবে। তোকে এত লেট করে আসলা? আমি ডিউটিতে ও আচ্ছা আচ্ছা। সাউন্ডে ছিল। ও আচ্ছা। তো এবার আসি হলো আমরা স্টেজেস অফ ক্যান্সার ট্রিটমেন্ট সম্পর্কে একটু পড়বো। তো ক্যান্সারের ট্রিটমেন্ট বিভিন্ন ধাপ আছে। প্রথমে আসলে ইন্ডাকশন ফেজ। এখানে ইন্ডাকশন ফেজটা মূলত কি, এটা যদি সংক্ষেপে একদম ইজিলি যদি বলতে চাই এক শব্দে, যে ক্যান্সারের যখন তোমার আইডেন্টিফাই হয়, এরপরে আমরা যে তোমার প্রাথমিকভাবে যে কেমোথেরাপি, রেডিয়েশন অলরেডি পড়ছি আমরা, অনেক সময় সার্জারি করে ফেলা হয়, টুমি মাধ্যমে, যে টিউমার বা যে কি বলে ক্যান্সার সেল যেগুলা থাকে সেগুলা যে মানে হয় রেডিয়েশন দিয়ে ডিস্ট্রয় করে দেওয়া হয়, নাহলে কেমোথেরাপি দিয়ে মেরে ফেলা হয়, অথবা টুমি মিন্স একদম কেটে একদম ইরাডিকেট করা হয়। এটা এই
এটা শুরুটা ইয়েটাই হলো ইন্ডাকশন। The most intensive phase of treatment in order to remove the bulk of tumor, it may include all treatment methods like radiation, chemo or surgery. এরপর আসলে কনসোলিডেশন। কনসোলিডেশন মানে হলো একবার ক্যান্সারের এই যে তোমার ক্যান্সার হলো এই যে আমরা বাল্ক অফ তাকে টিউমার কি ভাই টিবিআই? না হ্যাঁ রাইট, বাল্ক অফ টিউমার মিন্স টিবিএ, টোটাল কি বলে, বডি টোটাল বডি ইরাডিয়েশন, টোটাল ইরাডিয়েশন। বডি ইরাডিয়েশন, হ্যাঁ টিবিআই। মানে একদম যে কমপ্লিটলি মানে ফেলে দেয় বা কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেয় সেলগুলায়, এটা হলো ইন্ডাকশন ফেজ। আর কনসোলিডেশন ফেজ হলো অলরেডি আমরা ধরো একটা মানে কেটে ফেলে দিছি বা রেডিয়েশন দিয়ে কমপ্লিট সেল মেরে ফেলছি, এরপরে পুনরায় যাতে এই জিনিসটা আবার রিপিট না হয়, পুনরায় যাতে আবার ফিরে আসতে না পারে, এটাকে বলা হয় কনসোলিডেশন ফেজ। কনসোলিডেশন ইজ ইন্টেন্ডেড টু এলিমিনেট দ্য রিমেইনিং ম্যালিগনেন্ট সেলস অ্যাচিভড বাই কেমো অ্যান্ড রেডিয়েশন। মানে এটা কি তাহলে, যে পেশেন্ট যাতে আম, পরে যাতে মানে রোগ মুক্ত থাকে, ভালোভাবে বাঁচতে পারে, এটাই হলো মূলত এইখানের মেইন উদ্দেশ্য। মানে তার পেশেন্টের ডিজিজটা এক্সাসারবেশনের হওয়ার হাত থেকে রক্ষা করা, পেশেন্টটাকে ওই ডিজিজ এক্সাসারবেশন হওয়ার থেকে রক্ষা করা। এবং এই জন্য দেখবা অনেক সময় এইটার ভালো একটা উদাহরণ হলো যে অনেক সময় দেখবা মানে সার্জারি করে ওই অর্গান কেটে ফেলে দিছে কোন একটা জায়গায়, ধরো ফর এক্সাম্পল মাস্টেক্টমি করে পুরো ব্রেস্ট এবং আশেপাশে টিস্যু সহ ফেলে দিছে, তারপরে রেডিয়েশন প্রয়োজন পড়ে। জানো তোমরা এরকম শুনছো যে পুরো একদম অর্গান কেটে ফেলে দিছে তারপরেও আবার রেডিয়েশন দেয়, যাতে করে ফিউচার কোনো এফেক্ট যদি হয়ও সেটাকে যাতে প্রিভেন্ট করা যায় আগেই। এই জন্য কেমোথেরাপির পরেও কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত তোমার রেডিয়েশন কিংবা এই ধরনের প্রসিডিউর কন্টিনিউ করে রাখা হয়, যাতে রিকারেন্স না হয়। এটাকে বলা হয় কনসোলিডেশন, এবার হলো মেনটেনেন্স। The goal is to keep the person disease free, achieved with the chemotherapy which may continue for several years. Observation কি, পেশেন্ট ভালো আছে বাট পেশেন্টকে বারবার ফলো আপ আসতে হয়। The goal is to monitor the person at interval for evidence of recurrence or complications. এখান থেকে যদিও খুব একটা কোশ্চেন আমি পাই নাই, ফারানা পাইছো এমনিতে কিংবা পাইছানো যারা কোশ্চেন মোটামুটি, কিংবা তোকে যদি কোনো এরকম পাইছো, আমি এখান থেকে এই জায়গা থেকে আমি এখন পর্যন্ত পাইনি, আমার মনে পড়ে না কোথাও পাইছি কিনা, না, আমিও পাইনি। না, পাওয়া যায় না এখান থেকে। এবার আসি হলো কমপ্লিকেশনস অফ ক্যান্সার ট্রিটমেন্ট ইন চিলড্রেন। বাচ্চাদের ক্ষেত্রে কি, প্রথমেই আছে অলরেডি বলছিলাম গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের একটা বিষয় থাকে। হ্যাঁ, কেন? কারণ বাচ্চাদের এই রেডিয়েশন বা কেমো এগুলা সরাসরি বিশেষ করে রেডিয়েশন বাচ্চাদের এপিফাইজিয়াল প্লেটকে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হ্যাম্পার হয়। তারপর সিএনএস ড্যামেজ, অল্টারড ইন্টেলেকচুয়াল, সাইকোলজিক্যাল, সাইকোসোশ্যাল, নিউরোলজিক ডেভেলপমেন্ট হ্যাম্পার হয়। ইম্পেয়ার্ড পিউবার্টাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? এই জন্যই দেখবা ওই যে নাগাসাকি হিরোশিমাতে হয়েছে না, ওইটাকে কি বলে যে, মানে মানে অ্যাটম বোম মারার পরে ওইখানে এই যে ক্যান্সার হয়েছে, কারণটা কি, ওই যে রেডিয়েশন, ওই রেডিয়েশনটা পরবর্তী জেনারেশন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টে বাধা দিচ্ছে। এবার আসলে কমন পিডিয়াট্রিক ক্যান্সার কন্ডিশনস, দেখি কোনটা বাকি দিচ্ছি কিনা। প্রথমে আসলে লিউকেমিয়া, মোস্ট কমন চাইল্ডহুড ক্যান্সার। এই লিউকেমিয়া আমরা সাধারণত কি হিসেবে জানি বাংলায়, মানে বাংলাদেশের লিউকেমিয়াকে আসলে কি বলে, ব্লাড ক্যান্সার? হার্ট ক্যান্সার। জি। আর এমনি এমনি কি কেউ পাইছো এরকম? মানে উম, নিকট আত্মীয় বা পরিবারের কেউ হয়েছিল এরকম, শুনছো?
লিউকেমিয়ার বিষয়ে একটু বলি তাহলে, যদি না থাকে তো শুনি, আল্লাহ না করুক, এগুলো খুবই বাজে, এটা আসলে খুবই প্রবলেমেটিক যদি কারো হয়। দেখো, লিউকেমিয়া মোস্ট কমন চাইল্ডহুড ক্যান্সার। কেন কিভাবে হয় এটা? ইম্যাচুর প্রলিফারেশন অফ অ্যাবনর্মাল ডাব্লিউসি দ্যাট ডু নট ম্যাচুর বিয়ন্ড দ্য ব্লাস্ট ফেজ। মানে হলো দেখো, এটা হলো নর্মাল ব্লাড। এই যে দেখো, এই যে ডাব্লিউবিসি, এই যে দেখো, ডাব্লিউবিসি যখন তোমার মানে ডাব্লিউবিসি, এই যে দেখো, এই যে ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি এটা একটা শুরুর দিকের, হ্যাঁ, মানে ডাব্লিউবিসি হইতে হলে তো তোমার মানে তোমার ইয়ে লাগে, আম, কি বলে, আই মিন কম পরিপূর্ণ হলেই তো এরা তোমার রোগ জীবাণুর সাথে ফাইট করবে, তাই না? কিন্তু এটা হলো একদম শুরুর ফেজ, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে এরকম বড় হয়, এরপরে আর আবার এটা হলো লাস্ট ফেজ, ফাইনাল ফেজ, এটা ব্লাস্ট ফেজ বলে, হ্যাঁ, ব্লাস্টোসাইস্ট। এটা হলো ডাব্লিউবিসি। এখন কথা হলো, এই যে এখান থেকে দেখতে পারো ডাব্লিউবিসি ক্যাটাগরাইজেশন, এ গ্রানুলোসাইট, একটা হলো গ্রানুলোসাইট। গ্রানুলোস মানে দানাদার, হ্যাঁ, এ গ্রানুলোসাইট, লিম্ফোসাইট। এটা থেকে বুঝলো, ইজিলি বুঝবা। এটা হলো প্রাথমিক প্রাথমিক ডাব্লিউবিসি। এরপর এটা আবার সময়ের সাথে সাথে, যেহেতু কি বলে, সময় লাগে এগুলো ডেভেলপ হতে, তারপরে এটা একটু আরেকটু বড় হয়, এরপরে এটা ফাইনাল ব্লাস্টোসাইট মূলত এটা। বিষয়টা কি, যে লিউকেমিয়াতে হয় কি, এই ইম্যাচিউর প্রলিফারেশন মানে হলো যে এই যে তোমার ডাব্লিউবিসি এজেন্ট এরকম থাকে, এর থেকে এই ধাপ আসবে, এরপরে এই ধাপ হবে, এরকম ধাপের যে একটা চেঞ্জ, এইটা ইম্যাচিউরলি বেড়ে যায়। মানে হলো এই ধাপ থেকে এই ধাপে হবে, কিন্তু হয় কি, এই ধাপ আর চেঞ্জ না হয়ে এইটার সংখ্যাটা বেড়ে যায়, যেটা হওয়ার কথা না। এই জন্য দেখবে লিউকেমিয়াতে এরকম মানে ব্লাস্ট মানে ব্লাস্ট ফেজটা ইম্যাচিউর, আই মিন ম্যাচিউর না, এটা হলো ম্যাচিউর ফেজ। আর ম্যাচিউরের থেকে এরকম ইনকমপ্লিট ডাব্লিউবিসির সংখ্যা বেশি লিউকেমিয়াতে। লিউকেমিয়াতে বিষয়টা কি তাহলে? ইম্যাচিউর প্রলিফারেশন অফ অ্যাবনর্মাল ডাব্লিউবিসি, মানে ডাব্লিউবিসি কমপ্লিট একটা যে ডাব্লিউবিসি থাকার কথা সেটা না হয়ে ইনকমপ্লিট ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়। ফলে কি হয়, এই ডাব্লিউবিসি গুলা আমাদের বডিতে কোনো মানে ভালো ফাংশন করতে পারে না, যার ফলে এই কন্ডিশনটাই হলো এই লিউকেমিয়া। In the bone marrow, the blood cells cause congestion of healthy blood cell and lead to bone marrow depression and pancytopenia. তখন কি হয়, এই যে আমাদের বোন ম্যারোতে এই যে মানে ইনকমপ্লিট ডাব্লিউসি, দেখো এই যে এখানে সংখ্যাটা অনেক বেশি, এদের সংখ্যা সিঙ্গেল কমপ্লিট ডাব্লিউবিসির সংখ্যা কম। কমপ্লিট ডাব্লিউবিসি থেকে ইনকমপ্লিট, আই মিন আসলে কমপ্লিট ইনকমপ্লিট না, মানে কি বলে তোমার পরিপূর্ণ যে ডাব্লিউবিসি হওয়ার কথা, এই ডাব্লিউবিসি সংখ্যা খুবই কম, আর ইমম্যাচিউর ডাব্লিউবিসির সংখ্যা অনেক বেশি, যার ফলে কি আমাদের বডিতে এই ডাব্লিউবিসি গুলো কোনো কাজ করে না। আর এটা এই কন্ডিশনটাই মূলত লিউকেমিয়া। এই প্রথম দুইটা লাইন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুইটা লাইন। এর ফলে কি হয়, ইম্যাচিউর যে ডাব্লিউবিসি বেড়ে যায়, ফলে বোন ম্যারো ডিপ্রেশন হয়, প্যানসাইটোপেনিয়া, মানে আরবিসি তো এমনিই কমে যায়, ডাব্লিউবিসি কমে যায়, প্লাটিলেটও কাজ করে না ঠিকমতো, এগুলা। ব্লাড সেলস ইনফিল্ট্রেট ইনটু আদার অর্গানস লাইক লিভার, কিডনি, স্প্লিন এন্ড লিভার টিস্যু। এই যে ইম্যাচিউর যে ডাব্লিউবিসি তৈরি, মানে বডিতে ব্লাড এরকম বেড়ে যায়, এগুলা আবার লিভার, কিডনি, এগুলার ভিতর দিয়ে যখন যাইতে থাকে, এগুলাতে আবার আটকে যায়। সিমটমস রিফ্লেক্ট বোন ম্যারো ফেলিওর অ্যান্ড অ্যানাদার অর্গান ইনভলভমেন্ট, যার ফলে বোন ম্যারো ঠিকমতো কাজ করে এবং অন্য এট এ টাইম অন্যান্য অর্গানগুলো ফেল করা শুরু করে। সিমটম ক্লাসিফাইড বেসড অন দি সাইট অফ অরিজিন। আর এটাই এই এই বোন ম্যারোর বিভিন্ন সাইটের উপরে ভিত্তি করে তোমার এক একটা নাম দেওয়া হয় এদের। যেমন যদি যদি মানে মাইলয়েড, আই মিন কি বলে, ম্যারোতে হয় তখন এটাকে মাইলয়েড হয়, লিম্ফ নোডে যদি হয় তাহলে লিম্ফয়েড হয়। এটাকে এএমএল, এএমএলএল, এইভাবে একটু পরে বলবো এটা ক্যাটাগরিজ কিভাবে করা হয়। তো আরেকটা জিনিস আমি একটু একটু সেন্স খাটাও,
যে এই যে বোন ম্যারোতে এই যে লিউকেমিয়া হয় তাহলে কোন ধরনের ব্লাড প্রবলেম হতে পারে মানে এতে তো অবশ্যই এটা ব্লাড ক্যান্সার, বাট আরো কি কি আদার কমপ্লিকেশন হতে পারে বলো তো, বলতে পারে কেউ? সবার আগে কি হয়? লাইক কি নিউট্রোপেনিয়া, তারপরে তোমার অ্যানিমিয়া হবে, পেশেন্টের অ্যানিমিয়া হবে। কারণ কি, যখন তোমার এই কমপ্লিট আর ডাব্লিউবিসি না পাওয়া যায়, বডি নিউট্রোপেনিয়া মানে এএনসি, আই মিন যে ডাব্লিউবিসির পরিমাণ এতই কমে যায় যে পেশেন্ট সহজেই তোমার ঘন ঘন ইনফেকশন বা জ্বর হতে পারে পেশেন্টের। তারপরে আরবিসি কমে যায়, কি বলে ওই মানে ফলে কি পেশেন্টের আরবিসি কমে গেলে পেশেন্টের কি প্রবলেম হতে পারে বলো তো, বলো তো আরবিসি কমে গেলে কি কি প্রবলেম হতে পারে? বডিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে, উইকনেস, তারপর ইয়েস, হচ্ছে এক্স্যাক্টলি। ক্ষুধা। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ কি, আরবিসি কি ক্যারি করে? আরবিসি হিমোগ্লোবিন ক্যারি করে না। আরবিসির পরিমাণ যদি কমে যায় তাহলে হিমোগ্লোবিন কে ক্যারি করবে? আর হিমোগ্লোবিন কি অক্সিজেন ক্যারি করে? এই জন্য আরবিসি কমে যাবে মানে সে অ্যানিমিয়াতে এটা তো অ্যানিমিয়া তো জানি আমরা, শ্বাসকষ্ট হবে। এই জিনিসগুলো খুবই রিলেটেড, এগুলো কিন্তু মুখস্থ করলে এগুলো কখনোই থাকবে না। এগুলো কিন্তু রিলেট করে করে, এগুলো কিন্তু অনেক আগেই বলছি আমি, এগুলো মিলায় মিলায় পড়তে হবে। হ্যাঁ, এবার আসি হলো এটাই মানে ফাইনালি ইয়েতে যাওয়ার মানে টাইপসে যাওয়ার আগে বলে নিলাম। এবার আসলে বেস্ট অন দি অফ দি অরিজিন। প্রথমে আসি হলো বেস্ট বেস্ট সাইট অফ অরিজিন, লাইক মাইলয়েড, মানে এটা হলো বোন ম্যারোতে যদি এরকম হয় আর লিম্ফয়েড মানে লিম্ফয়েড টিস্যুতে হলে এই বেসড অন দি টাইপ অফ সেলস লাইক lymphocytic, non-lymphocytic, etc. based on the course of disease like acute বা chronic, etc. এগুলো দরকার নেই, তবে টাইপস অফ লিউকেমিয়া এটার প্রয়োজন আছে। হ্যাঁ, এখান থেকে মোটামুটি কোশ্চেন আমি দুই একটা জায়গায় দেখছি। প্রথমে আসি হলো অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া বা এএলএল। এএলএল, অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া, মোস্ট কমন চাইল্ডহুড লিউকেমিয়া। এটা সবচেয়ে বেশি, এটা লিম্ফোসাইটে সরাসরি এফেক্ট করে, লিম্ফোসাইট। পিক এজ 2 to 6 ইয়ার্স। এবং এই আরেকটা জিনিস বলি, এই অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া যদি হয় এটা দ্রুত ছড়ায় ঠিকই, তবে এটা যদি টাইম মতো ট্রিটমেন্ট করা যায় না, বাচ্চা ভালো হয়, মানে প্রগনোসিস ভালো এটার। এই যে দেখুন, peak age 2 to 6 years, 95% chance to obtain remission with treatment, 75% chance of survival over 5 years or more. Prognosis may depend on age of child and initial WBC count. তোমাদের আরেকটা জিনিস বলি, এই অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া বা এএলএল, এইটা ছাড়া বাকি যত টাইপের আছে লিউকেমিয়া সবগুলা বোন ম্যারো রিলেটেড। ঠিক আছে, এই অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক বা লিম্ফোসাইটিক লিউকেমিয়া ছাড়া বাকি যা আছে সবই ম্যারোলের বোন ম্যারোলের রিলেটেড। হ্যাঁ, এবার আসলে অ্যাকিউট মাইলোসাইটিক লিউকেমিয়া বা এএমএল affects all other types of WBC। WBC যে একটু আগে বললাম না ক্যাটাগরি, গ্রানুলোসাইট, যেটা লিম্ফোসাইট, মনোসাইট। তোমরা সিবিসি নেক্সট টাইম খেয়াল করো, ইওসিনোফিল বেসোফিল লেখা থাকে। হ্যাঁ, এখানে পাবা লিম্ফোসাইট, মনোসাইট এগুলা। ঠিক আছে, একমাত্র লিম্ফোসাইট ছাড়া যা আছে যত প্রকার ইএমএল আছে, সিএলএল আছে, একটু পরেই আমরা পারবো, তারপর সিএমএল আছে, সবগুলা সবগুলা তোমার মাইলোসাইটিক, মানে বোন ম্যারো মানে তোমার ইনভলভ থাকে। ঠিক আছে, তারপর অ্যাকিউট মাইলোসাইটিক লিউকেমিয়া affects all other types of WBC,
6 to 80% chance of remission with treatment, 30 to 40% of cure rate। হুম। এবং AML-টা মূলত যারা অ্যাডাল্ট তাদের হয়। ঠিক আছে? AML-টা মূলত অ্যাডাল্টদের হয়, হ্যাঁ? তারপরে CLL, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। যারা দেখবা বয়স বেশি না, মানে বৃদ্ধ বা সিনিয়র সিটিজেন, তাদের যদি ক্যান্সার হয়, মানে তাদের যদি বলে যে ব্লাড ক্যান্সার, তাহলে ধরে নিবা CLL, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। অ্যান ইনডোলেন্ট ক্যান্সার অফ দি বি সেলস, দ্য মোস্ট কমন টাইপ অফ লিউকেমিয়া, সাধারণত সিনিয়র সিটিজেন বা বয়স্ক লোকদের এটা হয়। যদি ক্যান্সার হয়, লিভার, যদি বলে যে ব্লাড ক্যান্সার, তাহলে এটা ধরে নেবা CLL। ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া মোস্টলি এফেক্টস তোমার অ্যাডাল্টস। ফাইন্ডিংস কি মোটামুটি সবগুলিরই, যেহেতু এটা মানে WBC বা বোন ম্যারোর সাথে ইনভলভ না প্রত্যেকটা, সবার আগে ধরো প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়া কি? অল দা ব্লাড কাউন্ট ড্রপ। RBC কমলে ওই রিলেটেড ফিচার থাকবে, WBC থাকলে ওই রিলেটেড ফিচার থাকবে, আর প্লেটলেট থাকলে ওই রিলেটেড। সাইন্স অফ ইনফিল্ট্রেশন অ্যাজ ফলোজ: লিম্ফেডেনোপ্যাথি, লিম্ফ নোড বড় হয়ে যায়। তারপরে তোমার হেপাটোমেগালি, ইয়ে বড় হয়ে যায়। তারপরে বোন পেইন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। ইয়েস, দেখো বোন পেইন হবে, ভেরি সিম্পল। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কেন হবে? সিম্পল, কারণ বোন ম্যারোতে যে RBC, WBC, প্লাটিলেট আছে, তারপরে বোনসে যে তোমার ফাংশন, এই ফাংশনগুলো প্রপারলি করতে পারে না, ফলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় না। এই জন্য বোন ম্যারো ইয়ে পেইন হয়, তারপরে ফ্র্যাকচার হয়। স্প্লিন বড় হয়ে যায়, কারণ এই যে তোমার ইনকমপ্লিট যে WBC, এগুলা স্প্লিনের ভিতর দিয়ে সার্কুলেশনের সময় আটকে যায়। তারপরে অ্যাবডোমিনাল পেইন হয়, এটসেট্রা। ঠিক আছে? এবার আসি হলো আম, কি CNS সিমটম উইথ CNS ইনফিল্ট্রেশন, ইরিটেবিলিটি, কনফিউশন, ভমিটিং, পেপিলিডেমা, লেথার্জি অ্যান্ড কোমা। দেখো যদি কারো তোমার এই ইয়ে হয়, বোন ম্যারো, মানে এই লিউকেমিয়া হয়, কনফিউশন এগুলা যদি থাকে, তারপর পেপিলিডেমা এগুলা যদি থাকে, পেপিলিডেমা মানে অপটিক ডিস্ক ফুলে যায়, বুঝছো? আছে নাকি একটু দেখি। এই যে পেপিলিডেমা, এরকম যদি হয় কখনো যে ক্যান্সার, আসলে হয়েছে কি জানো, ক্যান্সার হলে এর চোখের পেপিলিডেমা হয়ে কি লাভ, তাই না? মানে ক্যান্সারের থেকে আর এই চোখের রেটিনা ডিটাচমেন্ট মিটাচমেন্ট এগুলা কোনো কিচ্ছুই না। মানে যার চোখ, একটা চোখ নষ্ট হয়ে গেল, সে তো বেঁচে থাকবে। ক্যান্সার, এই ধরনের ক্যান্সার হলে আসলে উপায় থাকে না, বুঝছো? এটা হলো একদম বাস্তব কথা। তো এগুলা হয় আর কি, এই হাইজাবি এগুলা দেয়। তবে কনফিউশন এগুলা হলে পেশেন্টের ওর্স কন্ডিশন ইন্ডিকেট করে। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস আছে ছোট ছোট, এই জিনিসগুলো একটু দেখি। আমরা এর আগেও বলেছিলাম, এই আমরা CBSE তে এই জিনিসগুলো আমরা প্রায় দেখি, যে ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো আমরা প্রায় দেখি। ইওসিনোফিল যদি বাড়ে WBC তে, এই যে ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো কিন্তু WBC টাইপ, হ্যাঁ? এই ইওসিনোফিল যদি বাড়ে অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণে, বেসোফিলও সেম, নিউট্রোফিল ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে বাড়ে। এর আগেও বলেছিলাম, কবে জানি, কোথায় বলেছিলাম আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না। নিউট্রোফিল যদি বাড়ে, তাহলে পেশেন্টের ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন্ডিকেট করে, এই জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আর যদি বলা হয় যে তোমার লিম্ফোসাইট বাড়ে, তবে ভাইরাল ইনফেকশন, তখন অ্যান্টিভাইরাল মেডিকেশন দেওয়া হয়। এই জন্য ডক্টররা তোমার এই CBC এর উপরে বেস করে এটা কি অ্যান্টিব্যাকটেরিয়াল নাকি অ্যান্টিভাইরাল কারণে এই ডিজিজটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে পারে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এর আগেও বলেছিলাম। মনোসাইট উইথ ইনক্রিজ উইথ নো স্পেসিফিক ইনফেকশন লাইক লং টার্ম ফ্যাগোসাইটোসিস এর এটা বাড়তে পারে। হ্যাঁ। এটা তো আসলে আমার একই জিনিস। আহ,
এবার আসি হলো ডায়াগনোসিস। আমরা জানি বায়োপসি করা হয়, বোন ম্যারোর বায়োপসি পজিটিভ ফর ব্লাড সেলস, হিমোগ্লোবিন কমে যাবে, হেমাটোক্রিট কমে যাবে, প্লাটিলেট কমে যাবে, মানে বোন ম্যারো রিলেটেড ফাংশন যা আছে সব কমে যাবে, সোজা কথা। ম্যানেজমেন্ট কি? কেমো রেডিয়েশন, পসিবল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অলরেডি পড়ে ফেলছি। ইন্ট্রাথিকাল কেমোথেরাপি, ইয়েস, ইন্ট্রাথিকাল কেমোথেরাপি এর মানে কি? এর এই ইন্ট্রাথিকাল কেমোথেরাপিতে আসলে কি? কেমোথেরাপিউটিক্স ইনজেক্টেড ইনটু সাবঅ্যারাকনয়েড স্পেস অফ স্পাইন টু প্রিভেন্ট সিএনএস ইনফিল্ট্রেশন। মানে হলো এই এই ইন্ট্রাথিক্যাল কেমোথেরাপি মানে হলো এখানে যে মেডিকেশন, এইখানে একটা যে মেডিকেশনটা থাকে, এই মেডিকেশনটা আমাদের স্পাইনে সাবঅ্যারাকনয়েড স্পেসে দেওয়া হয়, যেখান থেকে তোমার স্পাইনাল স্পাইনাল ফ্লুইড বের করা আনা হয়, হ্যাঁ। এই জায়গায় এই কেমোথেরাপিউটিক ড্রাগ দিয়ে দেওয়া হয় টু প্রিভেন্ট সিএনএস ইনফিল্ট্রেশন। ওই যে আমাদের এই ক্যান্সার সেলগুলা যখন তোমার ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করে উপরে চলে যায়, তখন এই যে কনফিউশন, ভমিটিং, ইরিটেবিলিটি, এই যে জিনিসগুলো হয় না, এগুলাকে মূলত প্রিভেন্ট করতে পারে, হ্যাঁ, এই যে ইন্ট্রাথিক্যাল কেমোথেরাপি দিলে। মেইনটেনেন্স কেমোথেরাপি মে কন্টিনিউ ফর 2 to 3 years। আর কেন এই 2 to 3 years? দেখো, ক্যান্সার শেষ বলে দেয় যে আপনার ক্যান্সার কিন্তু শেষ, তারপরেও ক্যান্সারের ওষুধ রেখে দেয়, যাতে করে পেশেন্টের এক্সারবেশন না হয়, পেশেন্ট যাতে আর ওই জিনিস, যেই ক্যান্সার সেলগুলো ওগুলো যদি কোথাও কোনো একটুও যদি চান্স থাকে, সেটাও যেন ডিস্ট্রয় হয়ে যায় এই ড্রাগের কারণে, হ্যাঁ। এই জন্য মেনটেনেন্স ডোজ এতদিন রাখা হয়। নার্সিং কেয়ার কি? কেয়ার রিলেটেড টু প্যানসাইটোপেনিয়া, কেয়ার ফর চাইল্ড রিসিভিং কেমো অ্যান্ড রেডিয়েশন, সাপোর্ট চাইল্ড ডিউরিং পেইনফুল প্রসিডিউরস। চলো আমরা একটা ব্রেক নিয়ে নিই, আমরা 10 মিনিট একটা